জি, জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে, এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। আচ্ছা, আজকের এই গভীর বিশ্লেষণে ঢোকার আগে একটা দৃশ্য একটু কল্পনা করা যাক। হ্যাঁ, দারুণ হয়। তারিখটা হচ্ছে ২০২৬ সালের ২১শে ফেব্রুয়ারি, হ্যাঁ, শুক্রবার, দিবাগত রাত ঠিক ১২টা বেজে ১ মিনিট। জায়গাটা কোথায়? কেন্দ্রীয় শহীদ মিনার। হ্যাঁ, এবং সেখানে এমন একটা ঘটনা ঘটল যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বোধহয় এর আগে কখনো দেখা যায়নি। একদমই তাই। প্রথমবারের মতো জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেলেন। ঠিক। আর এই জায়গাটাতেই আমাদের আজকের আলোচনার যে মূল কেন্দ্রবিন্দু সেটা লুকিয়ে আছে। আমরা আজ আসলে বোঝার চেষ্টা করব যে কিভাবে রাষ্ট্রীয় বাধ্যবাধকতা, নিজস্ব ধর্মীয় মূল্যবোধ আর ভবিষ্যতের রাজনৈতিক কৌশলকে একেবারে নিখুঁতভাবে এক সুতোয় গাঁথার চেষ্টা করা হচ্ছে এখানে। আর এই পুরো বিষয়টা একেবারে তলিয়ে দেখার জন্য আমাদের হাতে আজ দারুণ কিছু তথ্যসূত্র বা সোর্স রয়েছে। মূল ভিত্তি হিসাবে আমরা যেটা ব্যবহার করছি সেটা হলো আমার দেশ অনলাইনের একটা অত্যন্ত বিস্তারিত নিউজ রিপোর্ট। এর পাশাপাশি গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের যেসব সুচিন্তিত মতামত প্রবন্ধ প্রকাশ পেয়েছে সেগুলোও আমরা ঘেঁটে দেখেছি। এই সোর্সগুলো থেকে এমন কিছু চমকপ্রদ রাজনৈতিক সমীকরণ উঠে এসেছে যা যে কাউকে নতুন করে ভাবতে বাধ্য করবে। হ্যাঁ, আর মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়ার আগে অত্যন্ত স্পষ্টভাবে একটা বিষয় আসলে জানিয়ে রাখা দরকার সবার উদ্দেশ্যে। খুব জরুরি এটা। আজকের এই বিষয়টা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। আমাদের হাতে থাকা সোর্সগুলোতে রাজনীতি এবং ধর্ম নিয়ে তীব্র মেরুকরণ বা পোলারাইজড মতামত রয়েছে, যেখানে বামপন্থী, ডানপন্থী, এমনকি কট্টরপন্থীদের বেশ কড়া কড়া মন্তব্য উঠে এসেছে। হ্যাঁ, দুই মেরুরই বক্তব্য আছে। আমরা কিন্তু এখানে কোনো পক্ষের হয়ে কথা বলছি না, কিংবা সোশ্যাল মিডিয়ায় কেউ যে ফতোয়া দিচ্ছেন বা রাজনৈতিক মতাদর্শ প্রচার করছেন সেগুলোর কোনো বৈধতাও কিন্তু আমরা দিচ্ছি না। একদম না। আমাদের একমাত্র কাজ হলো এই তথ্যসূত্রগুলোর একেবারে গভীরে ডুব দেওয়া এবং সেখান থেকে কৌশল, ইতিহাস আর মনস্তত্ত্বের আসল সমীকরণটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বের করে আনা। ঠিক তাই। তো চলুন মূল ঘটনা দিয়ে শুরু করা যাক। সোর্স থেকে আমরা জানতে পারছি ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ডা শফিকুর রহমান যখন শহীদ মিনারে যান তার আগেই কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। ঠিক ওই জায়গাটাতেই আমাদের একটু থামতে হবে, কারণ এই ঘটনাটিকে শুধু একটা ফুলের তোড়া দেওয়ার দৃশ্য হিসেবে দেখলে এর পেছনের যে বিশাল ক্যানভাসটা আছে সেটা আমরা মিস করে যাব। বুঝতে পারছি। আমাদের তাকাতে হবে এর ঐতিহাসিক পটভূমি এবং রাষ্ট্রীয় প্রোটোকলের দিকে। একটি রাষ্ট্রের বিরোধী দলীয় নেতা হিসেবে শহীদ মিনারে যাওয়াটা কিন্তু কেবল ইচ্ছা বা অনিচ্ছার বিষয় নয়, এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা এবং অত্যন্ত কড়া একটা রাষ্ট্রীয় প্রোটোকল। হ্যাঁ, এটা করতেই হবে। ঠিক। আমাদের সোর্সগুলো খুব চমৎকারভাবে বিশ্লেষণ করেছে যে এই পদক্ষেপটির সাথে কতটা মারাত্মক রাজনৈতিক ঝুঁকি জড়িয়েছিল। কিন্তু একটু দাঁড়ান, বিরোধী দলীয় নেতা যদি ওই দিন শহীদ মিনারে না যেতেন তাহলে আসলে কি হতো? এতদিনের তো একটা ঐতিহ্য ছিলই না যাওয়ার। আরে এবার না গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? সোর্সগুলো এই ঝুঁকিটাকে কিভাবে ব্যাখ্যা করছে? সোর্সগুলো ঠিক এই প্রশ্নটারই দারুণ একটা উত্তর দিয়েছে। খেয়াল করে দেখুন, তিনি এখন আর শুধু একটা দলের প্রধান নন, তিনি রাষ্ট্রের বিরোধী দলীয় নেতা। ও আচ্ছা। তিনি যদি না যেতেন তবে তাকে সাংবিধানিক দায়িত্ব অবহেলার দায়ে প্রচণ্ড আইনি ও রাজনৈতিক সমালোচনার মুখে পড়তে হতো। আর সবচেয়ে বড় কথা হল, তিনি না গেলে ধর্মনিরপেক্ষ মিডিয়া এবং বিশ্ব রাজনীতির মোড়লরা মুহূর্তের মধ্যে একটা বিরাট ইস্যু পেয়ে যেত। আচ্ছা। তারা আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণ করার চেষ্টা করত যে এই দলটি এখনও দেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন বা রাষ্ট্রের মূল ভিত্তিগুলোকে সম্মান করতে শেখেনি। সুতরাং এখানে স্রেফ আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং চরম বাস্তবতার নিরিখে রাষ্ট্রের একটা প্রোটোকলকে রক্ষা করে এক ধরনের রাজনৈতিক ফাঁদ বা ট্র্যাপ এড়িয়ে যাওয়া হয়েছে। একদম তাই। দারুণ একটা পয়েন্ট ধরেছেন। ফাঁদটা এড়িয়ে তারা উল্টো নিজেদের অবস্থানটাই শক্ত করলেন। হ্যাঁ। আর এই প্রোটোকল রক্ষা করার সময় কাদের উপস্থিতি ছিল সেটাও কিন্তু আমার দেশ অনলাইনের রিপোর্টে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিরোধী দলীয় নেতার নেতৃত্বে সেখানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সোর্সের তথ্য অনুযায়ী এই প্রতিনিধি দলে অনেকেই ছিলেন। হ্যাঁ, যেমন ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ
ও এনসিপি আহ্বান নাহিদ ইসলাম, সংসদ সদস্য আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ এবং হান্নান মাসুদ। এছাড়া জামায়াতের পক্ষ থেকে ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আরমান এবং কর্নেল অবসর আব্দুল বাতেন। ঠিক। এই দিয়ে এতগুলো মানুষের একসাথে একটা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ, এটা তো গেল ঘটনার একটা দিক। কিন্তু পুরো ঘটনার সবচেয়ে বড় টুইস্ট বা চমকটা তো এখানে নয়। ঠিক ধরেছেন, আসল চমকটা ছিল শহীদ মিনারের বেদিতে ওঠার পর। অবিশ্বাস্য একটা ব্যাপার, মানে তারা শুধু প্রোটোকল অনুযায়ী ফুল দিয়ে দায় সারেননি বা নীরবতা পালন করেননি। ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন একটা দৃশ্য দেখা গেছে। তারা সেখানে দাঁড়িয়ে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে হাত তুলে রীতিমতো মোনাজাত করেছেন। শুধু তাই নয়, সোর্স বলছে পরবর্তীতে তারা আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদদের কবর জিয়ারতও করেছেন। হ্যাঁ, সংস্কৃতি এবং ধর্মের এই যে ব্লেন্ডিং বা সংমিশ্রণ, এটা রাজনীতিতে একেবারে নতুন একটা মাত্রা যোগ করেছে। এই জায়গাটা সত্যিই চিন্তার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই কাজের পেছনের কারণটা। রাজনীতিক বিশ্লেষকদের মতামতগুলো এই জায়গাটিতে খুব গভীর একটা দর্শন দাঁড় করিয়েছে। সেটা কেমন? সোর্সে বলা হচ্ছে, মৃত মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো দোয়া। শুধু ফুল দিয়ে 1 মিনিট নীরবতা পালন করাটা মৃত ব্যক্তির আত্মার জন্য খুব বেশি কিছু বয়ে আনে না, যতটা না ধর্মীয় রীতি অনুযায়ী দোয়া এবং কবর জিয়ারত বয়ে আনে। লজিক্যাল কথা। এই দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় এটি একটি অত্যন্ত সুপরিকল্পিত পদক্ষেপ ছিল। এর মানে জানাচ্ছে তারা রাষ্ট্রীয় কাঠামোর বাইরে গিয়ে কোনো বিদ্রোহ করেননি, বরং সিস্টেমের ভেতরে থেকেই নিজেদের মতো করে একটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন। একদম তাই। সোর্স বলছে তারা রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে থেকেই ইসলামী সংস্কৃতির একটা বীজ বপন করার চেষ্টা করেছেন। আধুনিক রাষ্ট্রীয় রীতিনীতির সাথে ধর্মীয় বিশ্বাসের এই যে সংমিশ্রণ, এটিকে বিশ্লেষকরা রাজনৈতিক প্রজ্ঞা বলে আখ্যায়িত করছেন। মানে আপনি রাষ্ট্রের নিয়ম মানছেন, শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাচ্ছেন, আবার নিজের আকিদা বা ধর্মীয় বিশ্বাস থেকেও একচুল সরছেন না। ঠিক। এটি একটি ভারসাম্য রক্ষার অসাধারণ কৌশল। হ্যাঁ, আর এই ভারসাম্য রক্ষার কৌশলটি যখনই জনসমক্ষে এসেছে, তখনই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো একটা সুনামি বয়ে গেছে। তা তো বটেই। আমাদের সোর্সগুলো এই প্রতিক্রিয়াগুলোকে খুব দারুণভাবে 2 মেরুতে ভাগ করে দেখিয়েছে। একদিকে ধর্মনিরপেক্ষতাবাদী বা যাদের সোর্সের শাহবাগী বলে উল্লেখ করা হয়েছে, তারা যেমন আকাশ থেকে পড়েছেন। অন্যদিকে কট্টর রক্ষণশীল বা অতি আবেগী একটা অংশ রীতিমতো ফতোয়া দেওয়া শুরু করেছেন। একদম। এই অতি আবেগী অংশটির দাবি হল শহীদ মিনারে ফুল দেয়া একটা বিজাতীয় সংস্কৃতি, তাই সেখানে যাওয়া মানেই ঈমান নষ্ট হয়ে যাওয়া। দুই দিক থেকেই এই যে তীব্র আক্রমণ, এটা দেখেই বোঝা যায় ঘটনাটি সমাজের কতটা গভীরে গিয়ে নাড়া দিয়েছে। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এই এক পদক্ষেপের মাধ্যমে আসলে সেকুলার বা ধর্মনিরপেক্ষতাবাদীদের দীর্ঘদিনের তৈরি করা একটি মিথ্যা বয়ান বা ন্যারেটিভ এক নিমিষেই ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, সোর্সের বিশ্লেষণে এই পয়েন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ন্যারেটিভ ধ্বংস হওয়ার বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। মানে এতদিন আসলে কি বয়ান প্রতিষ্ঠিত ছিল আর সেটা কিভাবে ভাঙল? এতদিন ধরে একটা বয়ান খুব শক্তভাবে প্রতিষ্ঠিত ছিল যে নির্দিষ্ট কিছু ইসলামী দল জাতীয় দিবসগুলোকে সম্মান করে না, তারা দেশের ইতিহাস বা ভাষা আন্দোলন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটা তো শোনা যেত প্রায়। তাদের কাছে জাতীয়তাবাদের কোনো মূল্য নেই। কিন্তু যখন বিরোধী দলীয় নেতা স্বয়ং শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন, তখন এই বিকল্প বয়ানটি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তাই তো। এখন আর কেউ আন্তর্জাতিক অঙ্গনে বা দেশের ভেতরে বসে সহজে এই অপবাদ দিতে পারবে না যে তারা ভাষা আন্দোলনকে অস্বীকার করছে। সোর্স বলছে এটি একটা বিশাল মনস্তাত্ত্বিক বিজয়। ধর্মনিরপেক্ষতাবাদীদের হাত থেকে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্রটা এক রাতেই কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু উল্টো দিকে চিত্রটাও তো বেশ উত্তপ্ত। সোর্সে এই রক্ষণশীল ফতোয়াবাজদের প্রতিও কিন্তু অত্যন্ত কড়া সমালোচনা করা হয়েছে। হ্যাঁ, সেখানে দ্বিচারিতা বা হিপোক্রেসির একটা মারাত্মক অভিযোগ আনা হয়েছে। আমার দেশ অনলাইনের রিপোর্টটা যদি দেখি, সেখানে একটা দারুণ পয়েন্ট আছে। বলা হচ্ছে যারা ফুল দেওয়াকে বিজাতীয় সংস্কৃতি বলে সোশ্যাল মিডিয়ায় কিবোর্ড ঝড় তুলছেন, তারা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ফুল দেন তখন একেবারে নিশ্চুপ থাকেন। শুধু নিশ্চুপ থাকাই নয়, সোর্সে বিশ্লেষণে দেখানো হয়েছে যে এই কট্টর সমালোচকদের একটা অংশ
যেমন হেফাজতে ইসলামের কিছু নেতা, তারা নির্দিষ্ট কিছু দলকে ইসলামী দল হিসেবে স্বীকৃতি না দিলেও তাদের অনুষ্ঠানে গিয়ে ঠিকই হাসি মুখে হাজিরা দেন। আচ্ছা, সোর্স একে সরাসরি নোংরা দ্বিচারিতা বলে আখ্যায়িত করেছে। সত্যিই তো। সোর্স বলছে এরা সমাজ পরিবর্তনের কোনো বাস্তব উদ্যোগ না নিয়ে কেবল ফতোয়া দেওয়ার রাজনীতিতেই সীমাবদ্ধ থাকতে চায়। অর্থাৎ নিজে কোনো রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দায়িত্ব নেবে না, কোনো গঠনমূলক কাজ করবে না, কিন্তু কেউ সেই কাঠামোর ভেতরে ঢুকে কাজ করতে চাইলে বা পরিবর্তন আনতে চাইলে তাকে ধর্মের দোহাই দিয়ে আক্রমণ করবে। ঠিক এই জায়গাটিতেই চলে আসে রিয়েল পলিটিক্স বা বাস্তববাদী রাজনীতির ধারণা। এই যে দুই পক্ষের এত সমালোচনা, ডান দিক থেকে ফতুয়া আর বাম দিক থেকে কটাক্ষ, এরপরও তারা কেন এই কাজটা করল? রিয়েল পলিটিক্স বলতে সোর্সগুলো আসলে কি বোঝাচ্ছে এখানে? রিয়েল পলিটিক্স মানে হল আপনি সমাজ পরিবর্তনের স্টিয়ারিং যদি নিজের হাতে নিতে চান, তবে আপনাকে মূল ধারার জনগণের সাথে মিশতে হবে। আপনি যদি রাষ্ট্রীয় ইতিহাস এবং সংস্কৃতি থেকে নিজেকে এলিয়েন বা বিচ্ছিন্ন করে রাখেন, তবে আপনি কখনোই রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারবেন না। সমাজ পরিবর্তন কোনো নির্দিষ্ট গণ্ডির ভেতরে বসে বা কেবল মসজিদের মিম্বর থেকে ওয়াজ করে করা সম্ভব নয়। ঠিক, এটি একটি রণাঙ্গন। ঠিক। এখানে টিকতে হলে সিস্টেমের ভেতরে ঢুকতে হবে। সোর্স খুব স্পষ্টভাবে বলছে রাষ্ট্রীয় কাঠামোর বাইরে থেকে ফতোয়া দিয়ে রাষ্ট্র বদলানো যায় না। এর জন্য মূল স্রোতে গা ভাসিয়ে তারপর স্রোতের দিক পরিবর্তন করতে হয়। সহজ কথায় বলতে গেলে মানে বাইরে থেকে পাথর ছুঁড়ে আপনি সিস্টেম বদলাতে পারবেন না। একদম না। ঘরের ভেতরের নকশা বদলাতে হলে আপনাকে আগে ঘরের ভেতরে প্রবেশ করতে হবে। এটাই হলো এই ঘটনার সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। আর এই স্রোতের দিক পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে সোর্সের সফট পাওয়ার এবং জেনজি বা নতুন প্রজন্মের কথা উল্লেখ করা হয়েছে। এই পয়েন্টটি আমার কাছে ব্যক্তিগতভাবে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। নিশ্চয়ই এখানে ভবিষ্যৎ প্রজন্মের কোনো বড় সমীকরণ আছে। অবশ্যই আছে। সোর্স বলছে আজকের যে নতুন প্রজন্ম বা জেনজি, তারা কোনো ধরনের চরমপন্থা পছন্দ করে না। তারা খুব প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তারা লজিক বোঝে, যুক্তি দিয়ে বিচার করে। শহীদ মিনারে যাওয়ার মাধ্যমে এই রাজনৈতিক জোটটি তরুণদের কাছে প্রমাণ করতে চেয়েছে যে তারা আধুনিকতা এবং ধর্মীয় মূল্যবোধের একটি চমৎকার মিশ্রণ ঘটাতে সক্ষম। তারা অন্ধ অনুকরণ করে না। এখানে ওই সফট পাওয়ার বা নরম শক্তির বিষয়টা চলে আসে। ঠিক। একটু সহজ করে বললে গায়ের জোর বা ফতোয়া দিয়ে নয়, বরং মানুষের মন জয় করে তাদের চিন্তাধারাকে প্রভাবিত করে নিজের পক্ষে আনার যে ক্ষমতা, সেটাই তো সফট পাওয়ার, তাই না? একদম ঠিক বলেছেন। ফতোয়া দিয়ে হয়তো মুষ্টিমেয় কিছু অন্ধ অনুসারী তৈরি করা যায়, কিন্তু শহীদ মিনারে গিয়ে এবং সেখানে মোনাজাত করে তারা লাখো তরুণের হৃদয় জয় করার একটি সফট পাওয়ার কৌশল ব্যবহার করেছে। অসাধারণ। সোর্সের দাবি অনুযায়ী আগামী নির্বাচনে প্রায় 40% মানুষের ভোট পেতে হলে মানুষের আবেগের জায়গাগুলোকে সম্মান জানাতেই হবে। মূলধারার মানুষের আবেগ হল ভাষা আন্দোলন। সেই আবেগকে সম্মান জানিয়ে সেখানে নিজেদের ধর্মীয় সংস্কৃতি যুক্ত করে তারা এই বিশাল ভোট ব্যাংকের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। তার মানে তারা নিজেদের কট্টরপন্থী সাপোর্টার্সদের একটু নারাজ করার ঝুঁকি নিলেও লক্ষ্য রাখছে ওই 40% বিশাল তরুণ ভোটারের দিকে। এটা তো রীতিমতো একটা ছক্কষা গেম প্ল্যান। হ্যাঁ, এবং এই গেম প্ল্যান বা কৌশলটিকে ব্যাখ্যা করার জন্য সোর্সে ইসলামী ইতিহাসের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উপমা টানা হয়েছে। সেটা হল হুদাইবিয়ার সন্ধি। দাঁড়ান, এই জায়গাটা একটু ক্লিয়ার করা দরকার। যাদের এই ইতিহাসটি খুব ভালোভাবে জানা নেই, তাদের জন্য কি একটু সহজ করে একেবারে ভিনে বলা যায় হুদাইবিয়ার সন্ধির মূল কনসেপ্টটা আসলে কি? অবশ্যই। খুব সহজ করে বললে এটি ছিল এমন একটি চুক্তি যেখানে বৃহত্তর এবং দীর্ঘমেয়াদী সফলতার জন্য সাময়িকভাবে কিছু আপাত অপছন্দের শর্ত মেনে নেওয়া হয়েছিল। আচ্ছা। ধরুন আপনি একটি বড় লক্ষ্যের দিকে এগোচ্ছেন, কিন্তু প্রতিপক্ষ আপনার রাস্তা আটকে দিল। তখন গায়ের জোরে সংঘাতে না গিয়ে আপনি এমন একটি চুক্তি করলেন যা বাইরে থেকে দেখলে মনে হতে পারে আপনি ছাড় দিচ্ছেন বা হেরে যাচ্ছেন। আপনার নিজের লোকেরাই হয়তো সাময়িকভাবে ক্ষুব্ধ হবে, কিন্তু এই চুক্তির ফলে যে শান্তির পরিবেশ তৈরি হয় তা ব্যবহার করে আপনি আপনার শক্তি বহুগুণ বাড়িয়ে ফেলতে পারেন এবং চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেন। হুদাইবিয়ার সন্ধি ছিল ঠিক এমনই একটি কৌশলগত মাস্টারপিস। ওয়াও! তার মানে আজকের প্রেক্ষাপটে যদি আমরা এটাকে মিলাই, তারা শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়ার মতো একটি সেকুলার প্রোটোকল মেনে নিচ্ছেন। ঠিক। এর জন্য তাদের নিজেদের কিছু কট্ট সমর্থক ক্ষুব্ধ হচ্ছেন,
ফতোয়া দিচ্ছেন, বাইরে থেকে মনে হতে পারে তারা আপোষ করেছেন। কিন্তু আসলে এই পদক্ষেপের মাধ্যমে তারা দীর্ঘমেয়াদে সেকুলারদের বয়ান ধ্বংস করে দিচ্ছেন এবং মূলধারার লাখ লাখ তরুণের মন জয় করছেন। একেবারে নিখুঁতভাবে ধরেছেন। সোর্সের যুক্তিগুলো রাজনীতিতে আবেগ দিয়ে নয়, বরং প্রজ্ঞা ও বিচক্ষণতা দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। আজকের দিনে যারা কেবল কিবোর্ড ওয়ারিয়র হয়ে ফতোয়া দিচ্ছেন আর সমালোচনা করছেন, তারা এই ঐতিহাসিক প্রজ্ঞা থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছেন। সত্যি। একটি পরিণত এবং দায়িত্বশীল দল হিসেবে তারা প্রমাণ করেছে যে তারা আবেগে গা ভাসায় না, আবার বাস্তবতা থেকেও চোখ ফিরিয়ে নেয় না। বৃহত্তর স্বার্থে কখন কোন কৌশল নিতে হয় সেটা তারা খুব ভালো করেই জানে। তাহলে এই পুরো আলোচনা, এতগুলো সোর্স, এত বিশ্লেষণ, সব মিলিয়ে আমরা আসলে কি শিখতে পারি? রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব বা সমাজ পরিবর্তনের যে কোনো ছাত্র এবং কৌতূহলী মানুষের জন্য এই 2026-এর 21শে ফেব্রুয়ারির রাতটি তো রীতিমতো একটা বিশাল কেস স্টাডি। নিঃসন্দেহে সোর্সের আলোচনা থেকে একটি বিষয় খুব পরিষ্কার, যে বিচ্ছিন্নতা বা আইসোলেশন কখনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। আপনি যদি একটি রাষ্ট্রকে বদলাতে চান, তার সংস্কৃতিকে প্রভাবিত করতে চান, তবে আপনাকে সবার আগে সেই রাষ্ট্রের মানুষের আবেগের জায়গাগুলোকে, তাদের সাংস্কৃতিক স্পর্শকাতরতাগুলোকে সম্মান জানাতে হবে। মানে আপনি তাদের ভাষার আবেগকে সম্মান জানালেই কেবল তারা আপনার কথা শুনবে। ঠিক। সারসংক্ষেপ করলে দাঁড়ায়, এটি কেবল শহীদ মিনারে ফুল দেওয়া বা একটি রুটিন প্রোটোকলের গল্প নয়, এটি হলো একটি রাজনৈতিক মাস্টার ক্লাস। একদম। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন, সেকুলার বয়ান বা ন্যারেটিভকে বুদ্ধিমত্তার সাথে অকার্যকর করে দেওয়া এবং সর্বোপরি নতুন প্রজন্মের মনস্তত্ত্ব বুঝে রাষ্ট্রীয় সংস্কৃতির ভেতরে প্রবেশ করে তাকে ভেতর থেকে প্রভাবিত করার একটি সুনিপুণ কৌশল এখানে আমরা দেখতে পেয়েছি। তারা বুঝতে পেরেছে যে অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভ রাজনীতি হল ভবিষ্যতের চাবিকাঠি। আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা দেখলাম কিভাবে রাজনীতি, ধর্ম, রাষ্ট্রীয় প্রটোকল এবং তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব একসাথে মিলে একটা নতুন ইতিহাস তৈরি করতে পারে। হ্যাঁ, সোর্সগুলো আমাদের সামনে যে চিত্রটা তুলে ধরেছে তা সত্যিই কিন্তু চিন্তার খোরাক যোগায়। তবে সোর্সের এই পুরো আলোচনার বাইরে গিয়ে আমরা যদি একটু ভবিষ্যতের দিকে তাকাই, তবে যে কোনো সচেতন মানুষের মনে একটি অত্যন্ত উস্কানিমূলক বা প্রভোকেটিভ প্রশ্ন জাগতে পারে। প্রশ্নটা কি? প্রশ্নটি হল, যদি কোনো রাজনৈতিক আন্দোলন এভাবে অত্যন্ত সফলতার সাথে নিজেদের ধর্মীয় মূল্যবোধকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় প্রোটোকলের সাথে মিশিয়ে নতুন প্রজন্মের কাছে একটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়ে যায়, তবে আগামী 1 দশকে আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠানের সংজ্ঞায় কি চিরতরে বদলে যাবে? ভাববার মতো বিষয়। এই হাইব্রিড বা মিশ্র সংস্কৃতির মডেলটি কি এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো বাধ্য হবে নিজেদের প্রাসঙ্গিক রাখতে, ঠিক একই ধরনের পথ অনুসরণ করতে? এই প্রশ্নটি রইল আপনাদের নিজেদের মতো করে ভাবার জন্য। বিশ্লেষণ করুন, চারপাশের ঘটনাগুলোর পিছনের কৌশলগুলো বোঝার চেষ্টা করুন এবং অবশ্যই চোখ কান খোলা রাখুন। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি।